এটা কি আপনার ছেলে জুলফিকার আনাম? ইয়েস স্যার, আমার ছেলে, একমাত্র ছেলে। হুম, 6 বছর বয়স স্যার। হ্যাঁ। এটা 2 বছর আগের ফটো। ওই 4 বছর বয়সের। আচ্ছা, তাহলে সবাই আস্তে আস্তে হয়তো জয়েন করবে, তো আমি ক্লাস শুরু করে দিই। আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করব আমরা। তো এটা হচ্ছে অর্থ। যেহেতু আপনাদের ম্যাক্রো ইকোনমিক্স, সামষ্টিক অর্থনীতির একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে মানি অ্যান্ড ব্যাংকিং, এটা পড়তেই হয়। সো এই অর্থ, আমি এই ব্যাপারে দুইটা শীট দিব, যার যেটা পছন্দ সেটা পড়তে পারবেন, সমস্যা নেই। দুইটা বই থেকে অংশ দিব আর কি। তো এই অংশটা বিবিএ বাংলা বই থেকে আমি আজকে দেখাচ্ছি। অর্থ ও অর্থের পরিমাণ তত্ত্ব, অর্থের বিভিন্ন ধারণা, ব্যাংকের ঋণ সৃষ্টি, আর্থিক নীতি, অনেক কিছু আছে। তো এটা 7.1 7.2 আজকে আমরা হয়তো আলোচনা করব। অর্থের যেই ধারণা, অর্থের পরিমাণ তত্ত্ব একটা জটিল জিনিস, এটা পরে আলোচনা করব। আজকে অর্থ কি এই জিনিসটা আগে ক্লিয়ার করে নিই। তাহলে আমরা স্বাভাবিকভাবে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে অর্থ কি, আপনি বলবেন যে টাকা পয়সা। কিন্তু টাকা পয়সা অর্থ না। টাকা পয়সা এক ধরনের অর্থ। অর্থ বা মুদ্রা বলতে পারি আমরা। অর্থের বিকল্প হচ্ছে মুদ্রা। আপনারা জানেন পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন মুদ্রা ব্যবহার করে, কিন্তু এই মুদ্রা বা অর্থ সেটি একদিনে আসেনি। পৃথিবীতে কোনো এক সময় দ্রব্য বিনিময় প্রথা ছিল, যেটা শর্ট কোশ্চেন আকারে আসে অনেক সময়, যে দ্রব্য বিনিময় প্রথা কি। ইংরেজিতে বলে বার্টার সিস্টেম। তো যে আপনি 1 কেজি পেঁয়াজ আমাকে দিলেন, আমি 1 কেজি রসুন দিলাম। পৃথিবীতে শিল্প জিনিসটা অনেক দেরিতে আসছে। সম্পূর্ণ কৃষিভিত্তিক অর্থনীতি ছিল কোনো এক সময়। আমরা শুধু যে বলি যে বাংলাদেশের 80% লোক কৃষক, আমরা 80-90 সালে ওই সময় যে বলতাম, সেটা পৃথিবীর সব দেশে, ইন্ডিয়াতেও এই চিত্রই ছিল। হ্যাঁ, শহর ছিল লিমিটেড। জেনারেল শহরে বা নদীর পাড়ে, এগুলো বন্দরের কাছে এগুলা গড়ে উঠতো, যেটা আমরা এখনো দেখি। আপনি দেখবেন বড় বড় সিমেন্ট কারখানাগুলো নদীর পার এবং নৌবন্দরের পাশে এরকম থাকে। আচ্ছা, স্টিল মিল, অনেক কিছু। এখন তো আর লোকেশনাল বিষয় না, এখন যোগাযোগ অনেক উন্নত হয়ে গেছে আসলে। এক সময় নদী পথে আহ ব্যয় কম ছিল, এরকম। তো যাই হোক, এই আমি ওইদিকে যাচ্ছি না। যে তো দেখা গেছে যে মানুষ খুব বিপদে ছিল, যে সবকিছু তো বিনিময় করা যায় না। যে পেঁয়াজ আর রসুন আপনি পাল্টায় ফেললেন, কিন্তু সবকিছু দিয়া তো হয় না। যেমন আপনার 1 কেজি পেঁয়াজ আছে, আপনার এখন গরুর মাংস দরকার, তাহলে আরেক লোক কি গরু দিবে আপনাকে 1 কেজি পেঁয়াজ নেওয়া? সম্ভব না। অথবা আপনার জমিতে প্রচুর পেঁয়াজ হয়েছে, পেঁয়াজ আপনি সঞ্চয় করতে পারতেছেন না, পচে যাবে। এরকম হাজার ধরনের সমস্যা। তো মানুষ চিন্তা করছে কি, এমন একটা জিনিস বের করতে হবে যেটা আসলে ভ্যালুয়েবল থাকবে, অথবা অনুমোদিত কোনো কিছু থাকবে, সেটার কোনো বিকল্প থাকবে না। আর সেই দীর্ঘ প্রচেষ্টার ফলে, শত শত হাজার হাজার বছর পরিশ্রম করার পরে মানুষ মুদ্রার প্রচলন করছে, যেটা আমি বলি যে এটা ধারণা করা হয় ইতালিতে। এবং ব্যাংক শব্দটার উৎপত্তিও কিন্তু ইতালি থেকে হয়েছে।
তো সেই আহ দ্রব্য বিনিময় প্রথার যে অসুবিধা, সেই অসুবিধা থেকে মুক্তি লাভের জন্য, যে 1 কেজি চাল, আমরা 1 কেজি চাল কত টাকা সেটা চিন্তা করি, 50 টাকা বা 100 টাকা। আচ্ছা, তাহলে দ্রব্য মূল্য পরিমাপক, সেটাই অর্থ। একটু আগে বলছি যে সঞ্চয় করা যায় না, তাহলে সঞ্চয়ের বাহক। আপনার জমির পেঁয়াজ আপনি সঞ্চয় করতে পারতেছেন না, ঠিক আছে, কিন্তু পেঁয়াজ বিক্রি করে টাকাটা আপনি সেভ করতে পারবেন। তো এখানে কি লেখছে দেখেন অর্থের সংজ্ঞা, যে যে বস্তু বিনিময়ের মাধ্যম হিসেবে সর্বজন স্বীকৃত এবং সরকার কর্তৃক অনুমোদিত, তাই অর্থ। এখন আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে বলেন যে 500 টাকা নোট আমি নেব না, তাহলে বলতে পারবেন না এটা, কারণ বাংলাদেশের মুদ্রা একটাই, সেটা টাকা। হ্যাঁ, কাজে এটা সবাই জানে, সব সব জায়গায় গ্রহণযোগ্য, সেই জন্য এটা আমাদের মুদ্রা। তো অর্থের মাধ্যমে সকল প্রকার দেনা পাওনা ও লেনদেনের হিসাব সম্পন্ন করা যায়, যেটা আমি আপনি সকালবেলায় ঘুম থেকে উঠলেই মানি ব্যাগ শুরু খরচ, গাড়িতে উঠবেন টাকা দিতে হবে, বাজার করবেন টাকা দিতে হবে। মানি ইজ কল্ড সেকেন্ড গড, বলে মানি ইজ এভরিথিং। টাকার জন্য মানুষ এত কিছু করে, তাই না? টাকা ছাড়া চলা যায় না। অর্থনীতিবিদ ক্রাউথার, একজন সামষ্টিক অর্থনীতিবিদ, তিনি বলছে অর্থ এমন এক বস্তু যা বিনিময়ের মাধ্যম এবং মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে সকলের নিকট গ্রহণীয়। এই তিনটেই কিন্তু অর্থের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আচ্ছা, অর্থনীতিবিদ শেয়ার্স এর মতে দেনা পাওনা মেটানোর কাজে ব্যাপকভাবে গৃহীত কোনো বস্তুকে অর্থ বলে। যেইভাবেই বলুক, ঘটনা ওইটাই। অর্থনীতিবিদ ওয়াকারের সংখ্যাটা বহুল প্রচলিত, তিনি বলছেন অর্থ যা করে তাই অর্থ। মানি ইজ দ্যাট হোয়াট মানি ডাজ, টাকা যা করে তাই অর্থ। এই কথা ব্যাখ্যা করতে গেলে অনেক সময়। আচ্ছা, রবার্টসন বলছে, আচ্ছা এটা আপনারা পড়ে নেবেন, লর্ড কেইস কি বলছে, যে বস্তু হস্তান্তর করে ঋণ ও দামের চুক্তি মেটানো যায় এবং যার মাধ্যমে ক্রয় ক্ষমতা ধরে রাখা যায়, তাই অর্থ। ক্রয় ক্ষমতা ধরে রাখা মানেই তো মূল্যের পরিমাপক। আচ্ছা, বুঝতে বুঝতে পারছেন অর্থ। এখন অর্থের কার্যাবলী আছে, যেটা আমি আহ এখনই আলোচনা করব। কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, স্পষ্ট শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, তাহলে অর্থের কার্যাবলী যেটা, এখানে অর্থের যেহেতু আমি অলরেডি বলছি মানি ইজ কল্ড দ্য সেকেন্ড গড। আচ্ছা, তো বোঝা যায় যে সব ক্ষেত্রেই টাকা দরকার। আমরা দেখি টাকার জন্য মানুষ দেওয়ানা মাস্তানা, তবে সবাই না। হুম, সবাই না, কিন্তু অনেক লোক আছে টাকাকে মূল্য দেয় না। আমি নিজেই, আমার প্রয়োজনের বেশি টাকা আমার দরকার নাই। কালকেও রংপুর থেকে আসছি আমি, তো আমার সাথে এক প্রফেসর গিয়েছেন, উনি বলতেছে যে আলামিন আমার 5 টাকারও ডিপোজিট নাই, আমার ডিপোজিট আল্লাহ। আমার 2টা ছেলে আমার ডিপোজিট, তারা লেখাপড়া করতেছে। হালাল উপার্জন করি, যেটা পরিশ্রম হয় সে পরিশ্রমটা আমি করি। হ্যাঁ, আমি ওই রকম। তো এখন একজন আছে, এই যে কি বলে যে কি জানি আসিফ মাহমুদের এপিএস, সে কত টাকা কামাই ফেললো। তাহলে মানুষের চরিত্র দেখা যায় যে ক্ষমতা পাওয়ার সাথে সাথে সে কিন্তু অপব্যবহার করতে থাকে।
এখন সব ক্ষেত্রে অর্থের দরকার। অর্থ ছাড়া পৃথিবীর কোনো দেশ এখন কল্পনাও করা যায় না। তাহলে উৎপাদন, বিনিময়, ব্যবসা বাণিজ্য এগুলোর সাথে সাথে অর্থের ব্যবহার বেড়েছে। এবং যেটা বললাম, বাণিজ্যিক, সামাজিক, মনস্তাত্ত্বিক, এই তিনটা হচ্ছে অর্থের কাজ করার জায়গা। তাহলে বাণিজ্যিক কার্যাবলী হচ্ছে মেইন। সেখানে বিনিময়ের মাধ্যম, যেটা সংজ্ঞা থেকেই জানছেন আপনারা, যে ক্রেতা ও বিক্রেতার অভাবের সামঞ্জস্য না থাকলে বিনিময় সম্ভব হতো না। অর্থ প্রচলনের পর থেকে এই অসুবিধা দূর হয়েছে। বর্তমানে মানুষ পণ্য বিনিময় না করে অর্থের সাথে লেনদেন করে। ঠিক আছে। আবার দেখা গেছে আন্তর্জাতিক বাণিজ্য, সেখানে আপনার দেশের মুদ্রা অন্য দেশ নিবে না। সেখানে আবার প্রতিযোগিতা করতে করতে ডলার 1 নম্বরে অবস্থান আছে। আমরা ডলার নেই, পৃথিবীর যে কোনো দেশ US ডলার নেয়। ঠিক আছে, কারণ সবগুলো দেশই জাতিসংঘের সদস্য, ওয়ার্ল্ড ব্যাংকের মেম্বার, IMF এর মেম্বার। সো বিশেষ করে যেটা এই যে বলা হয় গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন, আপনারা সমাজতত্ত্বের ছাত্র, নিশ্চয়ই গ্লোবালাইজেশন খুব ভালোভাবে শিখতে হবে আপনাদেরকে। সেটার মূল হচ্ছে তথ্য প্রযুক্তির ব্যবহারের ফলে আন্তর্জাতিক বাণিজ্যের যে সম্প্রসারণ হয়েছে, সেটাই মূলত বিশ্বায়ন। আচ্ছা, বিশ্বায়নের সামাজিক প্রভাব আছে, রাজনৈতিক প্রভাব আছে, অর্থনৈতিক প্রভাব আছে। হ্যাঁ, আচ্ছা। তো এখন তাহলে 2 নম্বর কাজ মূল্যের পরিমাপক, যেটা অলরেডি বললাম। যে কোনো দ্রব্যের কোয়ালিটি বলেন, আকার, ওজন, যাই বলেন, সেটা নির্ধারিত হয় মূল্য দিয়া, তাই না? সেটা। তারপর সঞ্চয়ের বাহন, যেটা অলরেডি বলা হয়েছে সংজ্ঞা বলতে গিয়েই। তারপর ভবিষ্যৎ দেনা পাওনার মান নির্দেশক, যে আপনি কারোর কাছ থেকে ঋণ করলেন, সেই টাকা ভবিষ্যতে ফেরত দিবেন। অর্থের মাধ্যমে আপনি সেটা অর্থের মাধ্যমে আপনি পরিশোধ করতে পারেন। যেমন একজনের কাছ থেকে 10 মণ চাল নিলেন আপনি বাকি, তাহলে 6 মাস পরে আপনি টাকা দিয়ে দিলেই হবে, 10 মণ চাল ফেরত দিতে হবে না। মূল্য স্থানান্তরের মাধ্যম, যে আপনার এলাকায় ধান হয়েছে, সে ধান তো আপনি ঢাকায় আনবেন না, সেটা ওইখানে বিক্রি করে দিয়া আপনি ঢাকায় টাকাটা নিয়ে আসতে পারেন। এখন তো টাকাও আনতে হয় না, বিকাশ, এত বেশি আধুনিকায়ন হয়েছে, লেনদেন চিন্তাই করা যায় না। মানুষ ব্যাংকেও যায় না এখন, কম যায়। ঋণপত্রের ভিত্তি, চেক, ব্যাংক ড্রাফট, হুন্ডি, এইগুলির ভিত্তি অর্থ। তারল্যের মান, অর্থ সবচেয়ে তরল সম্পদ, কারণ অর্থ সকলের নিকট খুব গ্রহণীয়। আচ্ছা, বন্টনের ক্ষেত্রে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তাহলে এইগুলোর যে পারিশ্রমিক, সেটা ভূমির খাজনা, শ্রমের মজুরি, মূলধনের সুদ, সংগঠনের মুনাফা, কি দ্বারা প্রকাশিত হয়? অর্থ দ্বারা। ঠিক আছে, মানি ইজ রেসপন্সিবল ফর এভরিথিং। আচ্ছা, সামাজিক কাজ আছে অর্থের, যে মানুষ সামাজিক জীব। আপনি বিয়ের দাওয়াত খাইতে গেছেন, 2000 টাকা দিয়ে আসলেই হলো গিফট। জন্মদিনে গেছেন, কিছু নেন নাই, টাকা দিছেন, বাস হয়ে গেল। ধর্মীয় অনুষ্ঠান, সেখানে ঈদের মধ্যে আপনি সালামি দিবেন, নতুন টাকা, তাই না? অন্য কোনো জিনিস দিলে মানুষ নেয় না ঈদের মধ্যে, টাকাটাই নেয়। সো এগুলো সামাজিক কার্যাবলী অর্থ। মনস্তাত্ত্বিক কাজ আছে, যে মানুষ কেন টাকা চায়, এত টাকা তো দরকার না, কেন চায় জানেন? ওই যে সামাজিক প্রেস্টিজ। ওই দিন আমার বাসায় এক ফ্রেন্ড, আমার বড় ভাইয়ের এক ফ্রেন্ড আসছে,
উনিও ইসলামিক মাইন্ডেড, উনি বলতেছে যে একজন মানুষের 22টা ফ্ল্যাট থাকার কোনো দরকার আছে? সে তো একটা ফ্ল্যাটেও ঘুমাইতে পারে না, একটা রুমে ঘুমায়, আর বাকিগুলো পড়ে থাকে। তাহলে তো এত দরকার নেই এতগুলো ফ্ল্যাটের। ওই চট্টগ্রামের সাবেক সরকারের আমলের এক মন্ত্রী লন্ডনে 350 বাড়ির মালিক, কোনো দরকার ছিল? হুম? এগুলা হচ্ছে বাড়াবাড়ি আসলে। তো অপরাধ তো বটেই। আচ্ছা, মনস্তাত্ত্বিক সে সে বলতে পারবে মানুষের কাছে যে আমার এতগুলা বাড়ি আছে লন্ডন, তাই না? সামাজিক মর্যাদা অর্জন করতে চায়। তো সামাজিক মর্যাদার আকাঙ্ক্ষা সবার মধ্যেই থাকে। আপনারা সোসিওলজির ছাত্র, আপনারা তো এই ব্যাপারে স্পেশালিস্ট। আপনাদেরকে আমি এই ব্যাপারে কথা বলাটাই ঠিক, কারণ আমি ওই ওই এক্সপার্ট না। অনেকদিন আগে আমার গ্রামে এক লোকের সাথে আমার একটু যে কোনো কারণে একটু কথা হয়েছে। তো আমি ওই লোককে বললাম যে মর্যাদা কোনোদিন টাকা দিয়ে অর্জন করা যায়, কেনা যায় না। মর্যাদা অর্জন করতে হয়। যে লোককে বলছি ওই লোক কমপক্ষে 200-300 কোটি টাকার মালিক। হ্যাঁ, সে কেন বলছি, সে আমাকে বাধ্য করছে কথাটা বলতে বলতে। তো সে তো হয়ে গেছে, কারণ আমি ইউনিভার্সিটি টিচার, আমাকে সে উত্তর দিবে কি? জাস্ট স্টপ। ঠিক আছে, সে 200 কোটি টাকার মালিক, আমার কাছে হি ইজ নাথিং। আমি তো তাকে ফ্লোর দিব না কথা বলার, যদি সেটা সঠিকভাবে না বলতে পারে। তো যাই হোক, তো এই সামাজিক মর্যাদাটা দেখবেন তথাকথিত ধনী লোকেরা কি করবে, মসজিদে টাকা দিবে, মাদ্রাসায় টাকা দিবে, উমুক করবে সিমুক করবে। এইগুলি কেন দেয় জানেন? সওয়াবের জন্য না, নামের জন্য। এমুকে এই দিছে সেই দিছে, আসলে সে একটা ক্রিমিনাল। ওই টাকা কামাই করছে সে অন্যকে ঠকিয়ে, অথবা ঘুষ খেয়ে, কোনো দুর্নীতি করে। ওই ধরনের লোকগুলো কিন্তু ভালো থাকে না সমাজে, তাদেরকে কখনো আহ, মর্যাদা দিবেন না। আচ্ছা, এই গেল অর্থের কার্যাবলী। ছোট্ট পরিসরেই, খুব বেশি বড় এখানে লিখে নাই। তো এখান থেকে দিলে এটা 10 নম্বর উপযোগী হয়, চলবে। অথবা আমার আরেকটা শীট আছে, ওই শীট থেকে দিলে হবে, যার যেটা ইচ্ছে। তো আমি এখানে অর্থের দ্বারা সৃষ্ট অসুবিধা আছে, সাধারণত এটা পরীক্ষায় আমরা দিই না। আপনারা আইডিয়ার জন্য পড়ে নিতে পারেন যে অনেক সময় বেশি অর্থ হলে শ্রেণী বৈষম্য হয়, কিছু নেগেটিভ ব্যাপার আছে, নৈতিক অধঃপতন হয়। হ্যাঁ, বেশি টাকাওয়ালার ছেলে মেয়ে দেখবেন ভালো হয় না, নেশা টেশা করে এই সেই। তো অর্থের পরিমাণ তত্ত্ব আরেকটা ক্লাস, পরবর্তী ক্লাসে পড়াবো, আজকে না। আজকে আমরা পরের পাঠে চলে যাব। পরের পাঠে বিভিন্ন প্রকার অর্থের ধারণাটা পড়াবো আজকে, তারপরে ক্লাস শেষ। আহ শুনতে পাচ্ছেন আমার কথা? স্যার শুনতে পাচ্ছি স্যার। Yes, sir. Yes, sir. তাহলে অর্থের কার্যাবলী যে পড়াইছি বা অর্থের সংজ্ঞা পড়াইছি, এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। স্যার আমি স্যার এখন সারা বিশ্বে স্যার কাগজের মুদ্রা বেশি ব্যবহৃত হচ্ছে, কিন্তু কত বিজ্ঞানী বলছেন যে মানে মধ্যযুগে স্বর্ণ মুদ্রা ব্যবহার হতো, ওটাই ঠিক ছিল। এখনো নাকি আবার নতুন করে ওই যুগে ফিরে যাওয়ার প্রয়োজন আছে। স্যার এই ব্যাপারে সংক্ষেপে একটু শুনতে চাচ্ছিলাম স্যার, স্বর্ণ মুদ্রা এই বা ব্যাপারে ধাতব মুদ্রা। যেটা বলছেন প্রথম সেন্টেন্সটা শুনি নাই, আমার সাউন্ড কম ছিল, বলেন তো আবার। স্যার ওই যে স্বর্ণ মুদ্রা মানে হুম। ওই যে মালয়েশিয়ার একজন অর্থনীতিবিদ বা একজন গবেষক তিনি বলছেন যে মধ্যযুগে বা ইসলামিক রেনেসাঁ যুগে স্বর্ণ মুদ্রার প্রচলন ছিল, তখন অর্থের নিরাপত্তা ভালো ছিল, কিন্তু ওই কাগজের মুদ্রার কোনো নিরাপত্তা নাই এই যুগে। সো প্রকৃত মুদ্রার মানে নিরাপত্তা মানে নিশ্চিত করতে হলে অবশ্যই আমাদের পুনরায় স্বর্ণ মুদ্রার যুগে ফিরে যেতে হবে, এরকম কিছু শুনছিলাম স্যার। আচ্ছা, তাইলে এই ওই বিষ- ওই ভদ্রলোকের বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি, সম্পূর্ণ দ্বিমত। কারণ হচ্ছে ওই ভদ্রলোক এখনো ম্যানুয়াল সিস্টেমে আছে। আমি যেটা বলবো সেটা হচ্ছে পৃথিবী থেকে মুদ্রাই উঠে যাবে, মুদ্রা থাকবে না, সম্পূর্ণ ডিজিটাল হয়ে যাবে। অলরেডি সুইডেনের মানুষ, সুইডেনের প্রায় 90% লেনদেন কার্ডের মাধ্যমে হচ্ছে।
এই যে আমার পকেটে ক্রেডিট কার্ড থাকে, মাস্টার কার্ড থাকে, তাই না? আপনাদেরও আছে হয়তো। তো এখন যে অথবা এটিএম কার্ড থাকে যেটাও, এখন বিষয়টা হচ্ছে যে আপনি পৃথিবী কোন দিকে যাচ্ছে, মুদ্রার প্রচলন যেটা স্বর্ণ মুদ্রা, এইটার দিকে যাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। সেটা কোনো দেশ যদি তার ইন্টারনাল সিদ্ধান্ত নেয় নিতে পারে, এটা আমি বলি। এক্সকিউজ মি স্যার, আপনি হ্যাঁ, যেটা বললেন সেটাই হতে যাচ্ছে, যেমন এই যে ক্রিপ্টোকারেন্সি, হ্যাঁ, তারপরে এই যে নগদকে তো স্যার, নগদ, বাংলাদেশের নগদ যে ডিজিটাল প্ল্যাটফর্ম, এদের হুম, বিরুদ্ধে যে অ্যাকুজিশন আনা হয়েছে, তারা হচ্ছে 900 কোটি টাকা, তারা অবৈধ ডিজিটাল মানি তৈরি করেছে বাংলাদেশ ব্যাংকে 900 কোটি টাকা জমা না দিয়া। হুম। তাহলে স্যার এভাবে দেখা যাচ্ছে এরা বাংলাদেশ সরকারকে, মানে বাংলাদেশ ব্যাংকে ধোঁকাবাজির মধ্যে ফেলছে, আবার এরাই দেখা যাচ্ছে যে এইভাবে স্যার মানে অদৃশ্য মানি জেনারেট করে করে একসময় আমাদের স্যার ফতুর করে দেবে, তারা আমাদের টাকা জমা নিবে, নিয়ে গায়েব করে দেবে। না, না, তাহলে স্যার এগুলো হচ্ছে ব্যতিক্রম ঘটনা, কিন্তু পৃথিবী বর্তমানে পেপারলেস ট্রানজেকশন, পেপারলেস ডকুমেন্টস, সেটা ক্রিয়েট করার দিকে যাচ্ছে। ঠিক আছে, আমি আর এই ব্যাপারে কথা বলতে চাচ্ছি না, ইটস ওকে। থ্যাংক ইউ স্যার। আর যেটা বললেন আপনি, ওই যে স্বর্ণের মুদ্রার, যেটা আমি নিজেই জানি, দুবাইতে এবং সিঙ্গাপুরে আপনার অলরেডি, বাংলাদেশে যেমন এটিএম মেশিন থেকে টাকা বেরোয়, এরকম ওইসব দেশে আপনি যদি ডলার দেন, তাহলে সেখান থেকে নাকি, আমি যাই নাই তো, সেখান থেকে গোল্ডের বার বের হয়, আপনি চাইলে সেভাবে কিনতে পারেন। এইগুলা কোনো ব্যাপার না। এখন আপনি একটা ধাতু, সেটাকে অনেক ক্ষেত্রে ইউজ করতে পারেন ইন্টারনালি, কিন্তু ইন্টারন্যাশনাল যেই ট্রানজেকশন, সেখানে তো এখনো ডলার তো আপনার কাগজি মুদ্রা, এখনো কাগজি মুদ্রা আছে, কিন্তু সেই ডলার কাগজের মাধ্যমে তো লেনদেন আর হচ্ছে না, এখন লেনদেন কিন্তু টোটালি অনলাইনে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সম্পূর্ণ কিন্তু পেপারলেস এর দিকে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, এটা সত্য, এই যে টাকা ছাপাই আমরা বা আমেরিকাও ডলার ছাপায়, সেটা স্বর্ণ মানের প্রেক্ষিতে বা স্বর্ণ মানের মধ্যেই লিমিটেড না, টাকা ছাপানোর অনেকগুলো পদ্ধতি আছে। সেটা একসময় হয়তো স্বর্ণ যে পরিমাণ থাকে তার মূল্যের বিপরীতে টাকা ছাপানো হতো, কিন্তু এই যে কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, কি আহ, কি জানি ওনার নামটা, চৌধুরী জানি, এইচ, আরে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নাম কি? আরে মনসুর। হ্যাঁ, সাবেক স্যার, না, না, বর্তমান মনসুর না? বর্তমান স্যার নামটা মনে পড়ছে না, ওই খবর দেখার সময়ই মনে পড়ে, আর পরে ভুলে যায় আরে পরে। নামটা হচ্ছে কি, এইচ মনসুর, এরকম নামটা। আচ্ছা, তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে তিনি 22,000 কোটি টাকা কিন্তু ছাপাই দিয়েছে। তাহলে 22,000 কোটি টাকার সমমান স্বর্ণ কি বাংলাদেশে বাইরে গেছে? নো। কাজে সেটা অন্য কোনো পলিসি অনুযায়ী সেটা করছে। আচ্ছা, তো এখন আমরা দেখবো যে সেটা করছি, কিন্তু আমাদের লেনদেন, ইন্টারন্যাশনাল ট্রানজাকশন সবকিছু কিন্তু এখন আপনার অনলাইনে, আমরা কিন্তু ডলার হাতে নিয়ে যাই না যে এটা নিয়ে যাও, অনলাইনে সবকিছু হচ্ছে। তো যাই হোক, আমরা এখানে যেটা লিখবো যে বিভিন্ন প্রকার অর্থ, হ্যাঁ, এই অর্থের ধারণাগুলো আপনাদেরকে একটু জানতে হবে। যেমন বিহিত মুদ্রা, বিহিত মুদ্রা কাকে বলে? যে অর্থ সরকারের অনুমোদন ক্রমে প্রচলিত থাকে, লেনদেনের মাধ্যমে হিসেবে ব্যবহার হয়। বাংলাদেশে যত টাকার নোট আছে, একদম 1,000 টাকার কাগজি নোট সহ, হ্যাঁ, সবই বিহিত মুদ্রা। আচ্ছা, যেটাকে ইংলিশে বলে লিগ্যাল টেন্ডার। তারপরে আছে হিসাবি মুদ্রা, এটা হচ্ছে যেই দেশে যেই নামে মুদ্রা প্রচলিত, বাংলাদেশে টাকা, আমেরিকাতে ইউএস ডলার, সৌদিতে রিয়াল, এরকম ভাবে সেটাকে বলে হিসাবি মুদ্রা। তারপর আছে প্রকৃত মুদ্রা, যে 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 অর্থের মাধ্যমে বাস্তব জীবনে অর্থনৈতিক ও সামাজিক লেনদেন কাজ সম্পন্ন হয়, তাকে প্রকৃত মুদ্রা বলে। যেমন ধাতব মুদ্রা, কাগজি মুদ্রা, 1 টাকা থেকে 1,000 টাকা হচ্ছে কাগজি, আর ধাতব গুলা হচ্ছে ধাতব, সবই প্রকৃত মুদ্রা। অর্থাৎ বাংলাদেশের বিহিত মুদ্রা যা আছে, সবই প্রকৃত মুদ্রা। আচ্ছা, তারপর আছে ঐচ্ছিক মুদ্রা, এমনকি কতগুলো জিনিস আছে যেগুলো আপনি নিতে বাধ্য নন, যেমন চেক, প্রাইস বন্ড। আপনি জমি কিনছেন বা জমি বিক্রি করছেন, আমি যদি সেখানে কিনি, তাহলে আমি চেকে টাকা দিতে রাজি থাকতে পারি, কিন্তু আপনি রাজি নাও হতে পারেন যে ভাই আমি চেক নিব না, ক্যাশ দেন। কিন্তু চেক নিলেও পারি, সেটা কিন্তু টাকায় পরিণত করা যায়। তাহলে এইগুলোকে বলা হয় ঐচ্ছিক মুদ্রা। প্রতীক মুদ্রা আছে, যে অর্থের দৃশ্যমান মূল্য তার অন্তর্নিহিত বা ধাতব মূল্যের চেয়ে বেশি থাকে।
তাকে প্রতীক মুদ্রা বলে। হ্যাঁ, যেমন ধরেন 5 টাকার কয়েন, ধরেন এই কয়েনটাই থাকলো, এটার উপরে 1000 টাকা লেখা রাখলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তাহলে এই কয়েনটা কত? 1000 টাকা হয়ে যাবে। তাহলে দৃশ্যমান মূল্যটা, এই লোহাটুকুর স্টিলটুকুর দাম কিন্তু 1000 টাকা না। তাইলে এটা প্রতীক মুদ্রা। আর একটা আছে প্রামাণিক মুদ্রা। প্রামাণিক মুদ্রা হচ্ছে যদি দৃশ্যমান মূল্য আর ধাতব মূল্য সমান হয়। যেমন 1 টাকা মূল্যের যেই কয়েনটা, ওই স্টিলটুকুর দাম 1 টাকাই, তাহলে এটা হচ্ছে আপনার প্রামাণিক মুদ্রা। আচ্ছা, আদিষ্ট মুদ্রা আছে। আদিষ্ট মানে আদেশ, আদেশ থেকে আদিষ্ট আসছে। যে মুদ্রা নিজস্ব কোনো মূল্য নেই, কিন্তু সরকারি নির্দেশে জনগণ লেনদেনের মাধ্যম হিসেবে গ্রহণ করতে বাধ্যবাধকতায় থাকে, তাকে আদিষ্ট মুদ্রা বলে। অর্থনীতিতে প্রচলিত কাগজি নোটকে আদিষ্ট মুদ্রা বলে। তারপর আছে ব্যাংক মুদ্রা। ব্যাংক মুদ্রা বলতে বাণিজ্যিক ব্যাংক যেই বিনিময়ের মাধ্যম প্রচলন করতে পারে, যেমন চেক, বন্ড, হ্যাঁ, এগুলা, তাহলে এগুলা সবই ব্যাংক মুদ্রা বলা। প্রায় মুদ্রা আছে, যেমন প্রাইস বন্ড। প্রাইস বন্ড একটা প্রায় মুদ্রা, যে কোনো সময় টাকায় রূপান্তর করা যায়। সঞ্চয়পত্র আছে, ট্রেজারি বিল আছে, হ্যাঁ, সরকারি বন্ড আছে। এগুলো আপনার যে কোনো সময় টাকায় পরিবর্তন করা যায়, আপনি টাকার পরিবর্তে এগুলো বাসায় রাখতে পারেন। আচ্ছা, তারপরে আছে সংকীর্ণ মুদ্রা, বিস্তৃত মুদ্রা। এটা অবশ্য অন্য সেন্সে, এটা হচ্ছে টাকার পরিমাণগত দিক থেকে বিশ্লেষণ করি। এবং সংকীর্ণ মুদ্রা হচ্ছে জনগণের হাতে যে টাকা থাকে এটা, এবং ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্টে যে টাকা থাকে, এই দুইটার সমষ্টি, যেটাকে ইংলিশে বলা হয় ন্যারো মানি। আর তারপরে আছে কি বিস্তৃত মুদ্রা, ইংলিশে বলা হয় ব্রড মানি। এটার সঙ্গে হচ্ছে সংকীর্ণ মুদ্রার সাথে ব্যাংকে রক্ষিত যেই ডিপোজিট গুলো থাকে, যেমন এফডিআর করা থাকে, মানে দীর্ঘমেয়াদী মেয়াদি আমানত বলে এক কথায়, ঠিক আছে, সেইগুলো। আর সংকীর্ণ মুদ্রা মানে টোটাল অর্থের যোগানটাই মূলত বিস্তৃত মুদ্রা, ঠিক আছে। তারপরে সংকীর্ণ মুদ্রা এবং বিস্তৃত মুদ্রা পার্থক্য আছে, এগুলো নিজে নিজে পড়তে পারবেন। এগুলো আপনাদের খুব একটা দরকার না, আপনাদের তো সামষ্টিক অর্থনীতির ভেরি বেসিক গুলোই পড়াবো। যেগুলোর উপরে আমি জোর দিব সেগুলো পড়বো। তাহলে আজকে আমরা অর্থের সংজ্ঞা শিখলাম, অর্থের কার্যাবলী শিখলাম, এবং বিভিন্ন প্রকার অর্থের ধারণা নিলাম। বাস, আজকে আর বেশি কথা বলবো না। এখন রিলেটেড কথা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে উত্তর দিব, বলে। স্যার, ওই যে ফিয়াট মানি কি জিনিস স্যার? মাঝে মাঝে আমরা পত্রিকায় পড়ি বা টিভিতে দেখি। কি মানি? ফিয়াট, ফিয়াট মানি। ফিয়াট মানি? ফিয়াট মানি বলে না স্যার, ওই যে অবৈধ কি যেন একটা টাকাকে বলে ফিয়াট মানি নাকি, ওইটা স্যার? না, এটা আমি শুনি নাই, সরি, কমন পড়ে নাই। আচ্ছা স্যার, ওকে, থ্যাংক আর কোনো প্রশ্ন আছে? আজকে ক্লাসটা আমি একটু ছেড়ে দিব, কম সময় নিয়েই টানা কথা বলছি, কারণ আজকে আমি এতই কথা বলছি সকাল থেকে নিয়ে, মানে চিন্তার বাইরে, আমার মাথা ধরতেছে, আমার কথা বলার আর কোনো ইচ্ছা নাই, শুধু শিডিউল ক্লাস আপনাদের, সেই জন্য না নিলেও হয় না। আর আপনাদের পরীক্ষা কিন্তু ওই যে গত 2 সেমিস্টারের পরীক্ষা একসাথে হবে, তাই না? তো ঈদের আগে আরেকটা ক্লাস হবে, আগামী ক্লাসটাও অনলাইনেই হবে। ঈদের পরে 13 তারিখে আমি হয়তো আপনাদের ক্লাস নিতে আসবো ঢাকা আরসিতে, তারপরে আবার অনলাইনে, এরকমই হবে আর কি, কারণ অফিস অর্ডার হয়ে যায় তো ওদের। ওপেন ইউনিভার্সিটির টিচার আমরা যারা, আমরা আসলে এইভাবেই চালাই, কিছু করার নাই। যদি এইভাবে না হয় তাহলে ক্লাস ক্যান্সেল করে দিতে হবে, নিতে পারবো না। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকেন। হ্যাঁ, সিটটা আমি দিয়ে দিচ্ছি। স্যার। আসসালামু আলাইকুম স্যার।